আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি জনাব ব্যবস্থাপনা পরিচালক এক্সিকিউটিভ ক্যান লিমিটেড, ওনাকে ওনার বক্তব্য প্রদান করার জন্য, যেহেতু ওনার একটি জরুরি কাজ আছে, উনি চলে যাবেন, ওনার বক্তব্যটা আমরা আগে শুনে ফেলছি। In the name of Allah, the most merciful. আসলে ডাক্তার মাহমুদের এই অনুষ্ঠান আমাকে এমনভাবে আবেগতাড়িত করে, তার বই প্রকাশ হচ্ছে। আমি প্রত্যেকবারই ঢাকা থেকে রাত্রিকালীন বাসে করে চট্টগ্রামে আসি শুধুমাত্র এই অনুষ্ঠানে নিজেকে মাহমুদের সাথে সম্পৃক্ত করার জন্য। আর এটার সাথে আরেকটা আবেগময় ঘটনা জড়িত, যেটা আমার পরিবারে। 1981 ইংরেজিতে, আমি তখন ক্লাস 6 বা 7-এর ছাত্র। তখন আমার মেজ ভাই, যার বয়স তখন মাত্র 29 বছর, তিনি লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। আমার তৃতীয় ভাই তখন চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র। তাহলে মাহমুদের সংগঠন বা লিভার কেয়ার সোসাইটি আমাদের একটা আবেগের প্ল্যাটফর্মও বটে, এটাই বুঝাতে চাচ্ছি। আচ্ছা, এখন হয়ে শুনতেছিলাম ওর প্রত্যেকটা অনুষ্ঠান আমি আসলে খুব উপভোগ করি এবং নিজেকে সমৃদ্ধ করি প্রত্যেকবার ওর কথা শোনার পরে, আরও সচেতন হইতে থাকি। তো আমি তো ডাক্তার না, আমি ওর মতো তো বলতে পারবো না। তো আমি এবং হ্যাপাটাইটিস রোগ বা লিভার ক্যান্সার নিয়ে কোনো কিছু বলার আমার দ্বারা সম্ভব না এবং সঠিকও মনে করি না। কিন্তু আমি যদি বলি লিভার কেয়ার সোসাইটির কিছু ইন্সপিরেশনাল দিক বা এই ধরনের কাজের পিছনের মূল স্পিরিটটা কি, সেটা নিয়ে যদি আমরা কিছু কথা বলি, তাহলে বলতে হয় এভাবে যে আমরা যখন, আমার ধারণা আমাদের সময় 80% ছেলে মেয়ে, আমরা স্কুলে একটা লিখতাম মাই এইম ইন লাইফ, এটা রচনা থাকতো। আমরা সবাই মানে 80% ছেলে পেলে লাগতাম যে কি আমাদের এইম ইন লাইফ হচ্ছে ডাক্তার হওয়া। হয়তো 10% ছেলে ডাক্তার হইত এবং ডাক্তার এইম ইন লাইফ ডাক্তার হওয়ার যে গল্পটা আমরা স্কুল জীবনে চর্চা করে এসেছি, এটার পিছনে কারণ কি ছিল? কারণ ছিল যে ডাক্তারি পেশার মধ্যে দিয়েই সবচেয়ে ভালো মানবতার সেবা করা যায়, তাই নয় কি? তাহলে এখনকার ছেলেরা অবশ্য আমি কি করছে জানি না। আমি আমার ছেলের এক বন্ধুকে, আমার ছেলে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি পড়ে, তার এক বন্ধুকে জিজ্ঞেস করলাম, এই গল্পটা বললাম যে আমাদের সময় আমরা সবাই চাইতাম ডাক্তার হইতে, আর ডাক্তার হওয়ার পিছনের মূল ইন্সপিরেশন ছিল মানুষের জন্য কিছু করা। তো আমার ছেলের বন্ধু যে উত্তর দিছে, এটা একটা প্রজন্মের যে ট্রান্সফরমেশন, সেটি আমি আপনাকে উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে, সে বলল যে আঙ্কেল, আপনাদের সময় মানবতা একটা প্রেক্ষাপট ছিল, কিন্তু আমরা এখন সেটাকে এত গুরুত্বপূর্ণ মনে করি না। আমরা মনে করি কত দ্রুত টাকা কামানো যাবে, দিস আর ভেরি ইম্পর্টেন্ট। এবং আমাদের বাবা মাদের চাওয়া চেঞ্জ হয়ে গেছে, ছেলে কত পয়সাওয়ালা হবে, কত তাড়াতাড়ি হবে, সেটাই এখনকার চ্যালেঞ্জ। তখন আমাকে সে উদাহরণ দিয়ে একটা গল্প বলল। তার এক কাজিন, তার বইয়ের মধ্যে লেখা আছে যে হে প্রভু আমায় অনেক টাকা দাও। তার বইয়ের সাইডের মধ্যে লেখা আছে হে প্রভু আমায় অনেক টাকা দাও। তা আমি বললাম, আমরা তো শুনতাম যে আমাদের সময় আমরা শুনতাম যে হে প্রভু আমায় অনেক জ্ঞান দাও। তো সে বললো, তার কাজিন নাকি তাকে উত্তর দিয়েছে, আরে বাবা, জ্ঞান দিয়ে লাভ কি? জ্ঞানের পরের এসছিস তো টাকা, তো সরাসরি আল্লাহর কাছে টাকাই খুঁজে ফেলি না। কারণ আমরা এখন যে জ্ঞান অর্জন করতেছি বা আমরাও তখন করতাম, আসলে তার পরের স্টেজ কিন্তু সফলতা। তো সফলতা মানেই টাকাটা কিন্তু না। কিন্তু এখন আমাদের সমাজ, আমাদের পরিবার, আমরা সবাই সফলতার মাপকাঠিটা কিন্তু বদলিয়ে ফেলছি এবং সবচেয়ে বড় অনুষঙ্গ মনে করি সফলতার, তার নাম হচ্ছে টাকা। এখন আমি জানি না, আমি ব্যবসায়ী, আমি একটা সফলতার মাপকাঠি আপনাকে দেখা যায় যে ব্যবসায়ী, আমি প্লাস্টিকের যত দ্রব্য সামগ্রী হয় তা বানাই, উৎপাদন করি, আমার ফ্যাক্টরি আছে।
10 দিন আগে নোয়াখালীতে ফেনীতে যে বন্যা হলো, আমি স্টেশনের সিনিয়র একজনকে, নাম বললে সবাই চিনবেন, নামটা বলা ঠিক না, বাংলাদেশের একজন তারকা ব্যবসায়ী, তাকে বললাম যে আমি বালতি বানাই, আমি জেরিক্যান বানাই, এখন নোয়াখালীতে তো এই পানির সংকট, খাওয়ার পানির সংকট, আমি পানি দিতে পারবো কিনা জানি না, কিন্তু আমি তো জেরিক্যানটা দিতে পারি, আমি তো বালতিটা দিতে পারি। তখন আমাকে উত্তর দিল, নাসির এই তোমার জ্বালায় ব্যবসা করা যাবে না। আরে বাবা, এখনই তো আমাদের বালতি বেচার টাইম, তুমি যদি এখন ফ্রি দাও তো ব্যবসাটা কি হবে? তুমি কি ব্যবসা বুঝো? আমাদের মননে, আমাদের মানসে, আমাদের অন্তর্গত, কি বলবো, বিখ্যাত একজন দার্শনিক ছিলেন, আপনারা অনেকে নাম শুনবেন, ইমানুয়েল কান্ট, আমরা কান্ট ফিলোসফি বলে আর কি। তিনি বলতেন একটা মানুষের মনকে দুইটা ভাগ থাকে, একটির নাম হচ্ছে এনিম্যালিটি, পশুত্ব, আর একটার নাম হচ্ছে রেশনালিটি, দেবত্ব। এখন আমরা কোথায় গেলাম? আমরা কিছুদিন আগে দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যার মূল স্পিরিট কি? সমাজটাকে বদল করে দেওয়া, যে যত কালিমা ছিল, যত গ্লানি ছিল, যত ক্ল্যাপ ছিল, সব পরিষ্কার করে নতুন একটা সমাজ বিনির্মাণ করা, তাই না? ঠিক তার 2 দিন পরে, আমি উত্তরায় থাকি, তার 2 দিন পরে আমরা দেখলাম উত্তরার বাসায় বাসায় রাত্রে ডাকাতি হচ্ছে। তাহলে একেধারে একটি শ্রেণী চাচ্ছিল একটি পরিশুদ্ধ সমাজ, আবার একাধারেই রাত্রিবেলা আমরা দেখছিলাম ডাকাতি হচ্ছে। এখন এই গল্পগুলোর সাথে এই অনুষ্ঠানের সম্পর্কটা কি, কোরিলেশনটা কি, এবং আমার আশার এই সম্পর্কটা কি? ওই সম্পর্ক একটা, যে আমাদের মনের 2টি ভাগের একটি যে রেশনালিটি, বা আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বা 15 বছরের পরে যে একটা নতুন সমাজের আকাঙ্ক্ষা আমরা ধারণ করছিলাম, সেই আকাঙ্ক্ষার পাঠ হচ্ছে লিবার ক্যাশ সোসাইটি। আমরা চাই একটি ভালো, একটা বৈষম্যহীন সমাজ। আমরা চাই প্রত্যেকটি লোকের, আসলে তো কথাটা ছিল স্বাধীনতা উত্তর বাংলাদেশের কথা ছিল যে আমাদের সমস্ত হসপিটালগুলো ছিল, সরকারি ছিল, বিনামূল্যে চিকিৎসার কথা ছিল, ছিল নয় কি? আচ্ছা, এটা হচ্ছে দৃশ্যের একটা প্রেক্ষাপট। দ্বিতীয় প্রেক্ষাপট আমরা যদি বলি যে আজকের এই অনুষ্ঠানে এখন যারা আমাকে দাওয়াত দিয়ে এনেছে, আমি তাদের বিরুদ্ধে কথা বলা বা কতটুকু আদবের ব্যাপার আমি আসলে বুঝে উঠতে পারতেছি না। তো আমাদের ডাক্তারদের নিয়ে, আমার ভাই একজন ডাক্তার, হি ইজ আ প্রফেসর, এক্স প্রফেসর, রিটায়ার্ড আর কি। আমি প্রায় উনির সাথে বলতাম, মাহমুদের মতো উনির মধ্যে একটা ছিল, আবেগ ছিল। তিনি সন্ধানী করতেন, সন্ধানীর জেনারেল সেক্রেটারি ছিলেন, সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট ছিলেন। তো উনি সেগুলো হচ্ছে 1990, 89, 88 গল্প। তখন সে এই ধরনের মানবিক সমাজের কথা বলতো, চেম্বারবিহীন ডাক্তারি সমাজের কথা চিন্তা করত। আচ্ছা, এবার আসেন মাহমুদকে নিয়ে একটা গল্প। আমি ঢাকা থেকে আসবো, আমার বন্ধু বান্ধবদেরকে বললাম, সেই বন্ধুর এক বন্ধু হচ্ছে বাংলাদেশের বিখ্যাত ব্যারিস্টার, অনেকেই চিনে, আমরা যারা ব্যবসা বাণিজ্য করি আমাদের এই ব্যারিস্টার বন্ধুকে চিনি, আমাদের চট্টগ্রামেরই ছেলে। আমাদের আরেক বন্ধু হাইকোর্টের বিচারপতি। তা আমি একদিন কথায় কথায় তাকে বললাম, দোস্ত তুমি ভালো পড়ালেখা করছো, আমাদের যে আরেকটা বন্ধু বিচারপতি হইলো, তার থেকে তো তোমার পোর্টফোলিও অনেক ভালো, অনেক রিচ। বলে যে দূর, তুমি জানো না। আমি যে কি জানি না? বলো যে আসলে যারা ব্যর্থ, যাদের ক্লায়েন্ট নাই, যাদের আইন ব্যবসা সফল না, তারাই বিচারপতি হয়। তা আমি যখন গতকাল এখানে আসতেছি, এক বন্ধু এরকম বললো, মাহমুদ, ডাক্তার মাহমুদ, ও আচ্ছা, চেম্বারটা করে কি রোগী টুগী নাই, এই জন্য কি এই কাজগুলো করে বেড়াচ্ছেন? আমি অত্যন্ত হতাশ, অর্থাৎ আমাদের মনোবৈকল্য, আমাদের যে মানসিক একটা রোগের মধ্যে আমরা চলতেছি পুরো সমাজ, এই 2টা ঘটনা কি প্রকাশ বা তা প্রমাণ করে না? আমি মাহমুদকে কিভাবে ফিল করি আমি বোঝাতে পারবো না। আমার কাছে মনে হয় সে, কিন্তু আমরা সবাই জানি, একজন দক্ষ চিকিৎসক,
একজন জনপ্রিয় চিকিৎসক, যার চেম্বারে অনেক রোগী, যে মেডিকেলে অনেক কিছু, এর এত দোষ সত্ত্বেও সে যে এই কাজগুলো করতেছে, কিসের জন্য করতেছে? এখানে একটা কথা বলি, আমাদের এই সমাজটা ভরে গেছে সমালোচনায়, টিটকারিতে, টিপ্পণীতে। আমরা যে কোনো কিছুতে একটু টিজ না করলে ভালো লাগে না। আমি ওই লাইনে যেতে চাচ্ছি না, ফালতু কাজ। তো আমরা সবাই আজকে এখানে যে এই প্রোগ্রামটাতে এসেছি, তাই না? আমরা সবাই একটা ফালতু কাজে এসেছি না, তাই নাকি? আমরা ভালো কাজে এসেছি। এটা মাহমুদ শুনলে, মাহমুদ কখনো পিছন দিকে আর হাঁটবে না, পিছন দিকে আর তাকাবে না। এই যে আমি বন্যার সময় জেরিকেন দিতে চাইলাম, আমার লিডার বলতেছে দিস আর দ্য টাইম ফর বিজনেস, ইফ ইউ কিপ ইট ফ্রি রাইট নাও, নো বিজনেস উইল কাম। হাউ ক্যান ইউ রান ইউর বিজনেস, হাউ ক্যান ইউ রান ইউর ফ্যাক্টরি? আমরা বোকা। আমি যদি বোকা হই, তাহলে বোকাদের শিরোমণি হচ্ছে মাহমুদ। চেম্বারে লোক যাবে, এখানে সব হয়ে যাচ্ছে, ফ্রি চিকিৎসা দিচ্ছে, ফ্রি মেডিসিন দিচ্ছে। আর আমি ওর গ্রুপে আছি, আমি যখন ওর বিভিন্ন প্রোগ্রামগুলো দেখি, আমার প্রায় আমার 81 সালের সেই মৃত ভাইয়ের কথা মনে পড়ে, আমার যে ভাই সন্ধানী করতো তার কথা মনে পড়ে। আচ্ছা, এখন ডাক্তারদেরকে নিয়ে সব প্রশংসা করলে শেখ হাসিনার ঘটনাই ঘটবে। তেল 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 কিন্তু ভালো কিছু উৎপাদন করে না। শেখ হাসিনাই তার প্রমাণ। আমি তার প্রশংসাও করি, এবং তার কিছু গঠনমূলক সমালোচনা করি। আমি মাহমুদের না, আমাদের টোটাল, মাই ব্রাদার ইজ অলসো ডাক্তার। তো আমাদের ডাক্তাররা আমাদের সমাজের সবচেয়ে মেধাবী। আমি তো ডাক্তার হইতে পারিনি, বিকজ আই ওয়াজ নট এ গুড স্টুডেন্ট অ্যাট অল। মাহমুদ ডাক্তার হইতে পারছে, আমার ব্রাদার ডাক্তার হইতে পারছে, আমাদের অনেক বন্ধু প্রফেসর হয়েছে। সমাজ তো আমার থেকে কিছু চায়নি, বা সমাজ আশা করে না, আমার পরিবার আশা থেকে। কিন্তু আমরা ডে ওয়ান থেকেই ডাক্তারদের থেকে সমাজ তাকায় আছে, পরিবার তাকায় আছে, এরা আমাদেরকে কিছু দিবে। তাহলে পুরো সমাজ কাজের দিকে তাকায় আছে ডাক্তারদের, তাহলে ওদের সমাজের প্রতি দায়িত্বটা কি বেশি নয়? এই মেধাবী, দেশের সবচেয়ে প্রথম মেধাবী ছেলে কিন্তু ডাক্তার হয়। তথাপিও আমাদের রোগীরা প্রতিনিয়ত অত্যন্ত কষ্ট করে, অত্যন্ত বেদনা নিয়ে, অত্যন্ত অপমান মন নিয়ে ইন্ডিয়াতে যায় চিকিৎসা করতে। আমি অনেক ইন্ডিয়া থেকে ফেরত আসা রোগীর কথা শুনি, তাদের ভালো চিকিৎসার কথা শুনি, কিন্তু দিনের শেষে বা কথার শেষে একটা গল্প বলে, ইস, এই ধরনের চিকিৎসা কি আমাদের দেশে নেয় হতে পারতো না? আচ্ছা, সেটা ছিল গার্মেন্টসের সমস্ত মেয়েরা ছিল অশিক্ষিত সর্বশেষ স্তরে, তাই নাকি? ওরা আমাদের বাসা বাড়িতে কাজ করতো, কাজের বই হিসেবে থাকতো, ওরাই তো গার্মেন্টসের শ্রমিক। ওই অশিক্ষিত বা আমাদের ওয়াইফরা যে মেয়েটাকে খন্তি দিয়ে ছাকা দিত, সেই মেয়েটাকে দিয়ে আমাদের ব্যবসায়ীরা এখন বিশ্বমানের পোশাক তৈরি করতেছে। আপনারা কি কখনো চিন্তা করেছেন যে মেয়েটা আমার ওয়াইফের সাথে ম্যাচ করতে পারতো না, আমার ওয়াইফের ডিমান্ড বুঝতে পারতো না, আমার ওয়াইফের কথাকে ধারণ করতে পারতো না, সেই মেয়েটাকে আমার মতোই অর্ধশিক্ষিত একজন গার্মেন্টসের মালিক তাকে দিয়ে বিশ্বমানের কাপড় তৈরি করতেছে। আজকে আপনি আমেরিকা যান, ইউরোপে যান, ওয়ালমার্টে যান, জিসিপিতে যান, মেড ইন বাংলাদেশ ট্যাগ লাগানো শার্ট দেখবেন। আমরা যারা ডাক্তার হইতে পারিনি, আমরা যারা ইঞ্জিনিয়ার হইতে পারিনি, আমরা যারা এমবিএ হইতে পারিনি, আমরা বিসিএস অফিসার হইতে পারিনি, আমরা কিন্তু গার্মেন্টস করছি। আমরা আজকে কিন্তু বিদেশের মাটিতে মেড ইন বাংলাদেশের পতাকা ধারণ করতেছি। তাহলে মেধাবী ডাক্তারদের থেকে কি আমাদের চাওয়াটা আরো অনেক বেশি হওয়ার কথা ছিল না? আমার রোগী কেন ইন্ডিয়া যাবে? কেন ইন্ডিয়ার রোগী বাংলাদেশে আসবে না? ডাক্তার নুরুল ইসলাম সাহেবের ইউএসটিসি, আমি তখন চট্টগ্রামে ব্যবসা করি, আমরা ইউএসটিসিতে নেপালের অনেক ছেলে মেয়ে দেখতাম জিএসির পরে। আমার তখন মনে হলো, ইয়াস, নুরুল ইসলাম সাহেব একটা কাজ করছে। আজকে মেডিকেল কলেজে পড়ার জন্য নেপাল থেকে, শ্রীলঙ্কা, কাশ্মীর থেকে, ভুটান থেকে, ভুটানের প্রেসিডেন্ট রাজা, উনি তো আমাদের ময়মনসিংহ মেডিকেলের ছাত্র। তাহলে আমাদের সবচেয়ে মেধাবী ডাক্তাররা, আমি কি মাহমুদ এবং মাহমুদের বন্ধু বান্ধব, আমাদের বন্ধু সবার মাথার মধ্যে কি এই কথাটা ঢুকাতে পারি না যে
আমরা বাংলাদেশে কি একটি বিশ্বমানের হাসপাতাল করতে পারি না? আমরা একটি বাংলাদেশে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা চালু করতে পারি না? আপনারা শুনলে আশ্চর্য হবেন, 50 লক্ষ লোকের সিঙ্গাপুরের টোটাল ফরেন আর্নিংসের একটা 15% হচ্ছে শুধু চিকিৎসা ভাবে। মাউন্ট এলিজাবেথ, রেফেলস, ইত্তকার হাসপাতাল। ব্যাংককের টোটাল এক্সপোর্ট আর্নিং এর 17% হচ্ছে তাদের চিকিৎসা ব্যবস্থা। তাহলে আমার দেশের সবচেয়ে মেধাবী ছেলেটা কেন আমাদের জন্য ফরেন আর্নিংস আনার ব্যবস্থা করতে পারতেছে না? আমরা কোনো ডাক্তার কি, আমার কোনো ডাক্তার বন্ধু কি, আমার চিকিৎসা ব্যবস্থার সাথে যারা জড়িত তারা কি একটাবার দয়া করে এই চিন্তাটা করতে পারেন না? আমরা যদি বি ক্যাটাগরির মেধাবীর ছেলেরা আজকে বিদেশে কাপড় এক্সপোর্ট করতে পারি, মাছ এক্সপোর্ট করতে পারি, ফুল এক্সপোর্ট করতে পারি, প্লাস্টিকের দ্রব্য এক্সপোর্ট করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছেলেরা বাংলাদেশে কেন একটা বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা চালু করে বাংলাদেশকে বৈদেশিক মুদ্রা আহরণের একটা খাত বা দেশ হিসেবে তৈরি করতে কেন পারতেছি না? এই প্রশ্নটা কি সঙ্গত নয়? আমি জানি না আমার বন্ধু কষ্ট পাবে কিনা, এই কোন খারাপ কথা বলে থাকি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার কথা থেকে যদি কেউর মাথায় অন্তত পক্ষে একটা পরিবর্তনও তৈরি হয়, সূচিত হয়, আমি নিজেকে কৃতজ্ঞ বোধ করব। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।